আমার মনে হয় সময়ের পরিবর্তনটাকে মাথায় রেখে দুর্নীতির ওপরেও একটা চ্যাপ্টার রাখা উচিত। কি মজা করছেন আপনি? প্রত্যেক মিটিংয়ে আপনি এই একটাই কথা বলেন। আরে আমি মজা করছি না, আমি সিরিয়াস। আমাদের সিলেবাসে কিছু তো একটা এরকম থাকুক যেটা যুগোপযোগী হবে। আর কি থাকবে এই চ্যাপ্টারে? কারাপশন কিভাবে করতে হয়, তার পদ্ধতি কি, বাচ্চাদের দুর্নীতি করা শেখাতে হবে। আরে স্যার, কারাপশনের সাথে আমাদের এডুকেশনের সম্পর্কটাই বা কি? আপনি একটা কথা বলুন, আমাদের সিলেবাসে যে হিস্ট্রি চ্যাপ্টারগুলো আছে সেগুলোর প্রাসঙ্গিকতা কি? আরে আমরা এটা জানতে পারি যে আমরা কোথায় ছিলাম আর আজ কোথায় আছি। মানব সভ্যতার বিকাশ। কাম অন, আমরা আপনার হিস্ট্রি ক্লাস নিতে চাই না। সেই বিকাশের কথাই ধরি যেটা আপনি এক্ষুনি বললেন। আপনার কি এটা মনে হয় না যে তাতে এমন কিছু থাকুক যাতে বাচ্চারা বুঝতে পারে তারা এখন কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? আমি কোনো দুর্নীতির পদ্ধতির কথা বলছি না, আমি যেটা বলতে চাইছি আমাদের উন্নতির পথে দুর্নীতি কিভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। প্রত্যেক কথায় আমাদের সময় স্ক্যাম আর কেলেঙ্কারির বিষয়টা চলেই আসে। এটাকে কি করে অস্বীকার করা যায়? তাহলে আমরা এর থেকে কি শিখলাম? এটাই যে এটাই আমাদের ওয়ে অফ লাইফ। তো বাচ্চারা আগামী দিনের জন্য কোমর বেঁধে তৈরি থাকো, রাইট? না, কিন্তু এটা জেনে অবশ্যই লাভ আছে। যেমন ব্রিটিশ শাসনের কথা জেনে আমরা আমাদের স্বাধীনতার কথা বুঝতে পারি, ধারণা পাই স্বাধীনতার দাম কতটা, যাতে আমরা এর গুরুত্ব বুঝতে পারি, একে সম্মান করি আর এর প্রতি আমাদের কর্তব্য কী তা বুঝতে পারি। আপনি বলতে কি চাইছেন? কি পয়েন্ট আপনার? এটাই যে শিক্ষা আমরা দিচ্ছি আর যা আজকের বাস্তবতা, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আপনার মতে কারাপশনের একটা চ্যাপ্টার ঢোকালে ব্যবধান কমে যাবে? কি অদ্ভুত চিন্তাভাবনা, রিডিকুলাস। কারাপশনের ওপর চ্যাপ্টার, এর থেকে কি প্রমাণ হবে? এই সমস্ত শিক্ষা দিয়ে আমরা বাচ্চাদের কিসের জন্য ইন্সপায়ার করছি? এটা জীবনের শিক্ষা, আমাদের চারপাশে কি কি অন্যায় হচ্ছে সেটা জানার শিক্ষা, আর সেটা কিভাবে ঠিক করা যায় সেটার শিক্ষা। আপনার কি মনে হয় দুর্নীতির কিছু গল্প পড়ে তার থেকে কিছু শেখা যায়? লোভ, হিংসার গল্প থেকে কিছু কি শেখা যায়? অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝাও যায় যে কিভাবে এটা আমাদের মূল্যবোধ বা ভ্যালুগুলোকে তছনছ করে দিয়েছে, কিভাবে এটা আমাদের ভেতরের সততাকে দিনের পর দিন কুরে কুরে খেয়ে ফেলছে। এতে পরিবর্তন হবে, আমরা এমন এক প্রজন্মকে তৈরি করতে পারবো যারা এই দুর্নীতি আর অন্যায়কে ঘৃণা করবে, যাতে আমরা ভবিষ্যতের জন্য আশাবাদী ও পজিটিভ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারি। ঠিক আছে, আপনার পরামর্শ, আপনার যুক্তি আমরা নোট করলাম, কিন্তু আমার মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমটাকে স্বাভাবিকভাবে চালানোই উচিত। কমপক্ষে আমাদের এডুকেশন সিস্টেম তো স্ক্যাম আর দুর্নীতি এসব থেকে দূরে থাকাই ভালো। আপনার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা এসব থেকে দূরে? যে পদক্ষেপই নেওয়া হয়েছে তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র রাজ্যের মধ্যে শিক্ষা স্তরকে উন্নত করবার জন্য। আর আমার উপর যে অভিযোগ আনা হয়েছে সেটা আমার বিরোধী পক্ষের একটা বড় ষড়যন্ত্র ছিল আমার বিরুদ্ধে। তাই আমার আদালতের কাছে একটা আবেদন, যে কোনো সিদ্ধান্ত নেবার আগে আমার কথাগুলোকে যেন একটু মাথায় রাখা হয়। আদালত এই ব্যাপারে বিচার করবে।
আপনি রাকেশ মোহন, ইয়েস স্যার। কোর্টকে বলুন যে আপনি শিটের মাধ্যমে কি বলতে চাইছেন। স্যার এইসব বান্ডিলগুলো হচ্ছে প্রাইমারি স্কুল টিচারের ভর্তির রেজাল্ট, যেগুলো ম্যানুপুলেটেড আর ভুয়ো। সরকারের পক্ষ থেকে আমাকে 2200 টিচারের রিক্রুটমেন্টের ম্যানুপুলেটেড আর ভুয়ো রেজাল্ট দেওয়া হয়েছে, আর সেটাকে অ্যানাউন্সমেন্ট করতে বলা হয়েছে। কিন্তু স্যার আমি সেটা করিনি, ওগুলো সেফ কাস্টডিতে রেখেছিলাম। সঠিক রেজাল্ট 1999 ডিসেম্বরে তৈরি হয়েছিল, যেটা আমার আলমারিতে রাখা ছিল। আমার আগে যে ডাইরেক্টর ছিলেন উনি ওটাকে সিল করে রেখেছিলেন। 16 সেপ্টেম্বর 2000 সালে আমি ওটিকে খুলি আর সেই রেজাল্টগুলো ডিক্লেয়ার করেছিলাম। যদি না আমি ভুল করি তাহলে আপনার কথা মতো সরকার আপনাকে দিয়ে ভুয়ো রেজাল্ট বার করতে চেয়েছিল, তাই তো? ইয়েস স্যার। আপনি সেটা করেননি, সরকারের কথা শোনেননি। আপনি তাই করেছেন যেটা করা উচিত ছিল, কিন্তু এটা তো একটা স্ক্যাম। ইয়েস স্যার, এইসব হয়েছিল 2000 সালে। আর আপনি সেই মামলাটা আজ ওঠাচ্ছেন 2003-তে, 3 বছর বাদে। স্যার, গত 3 বছরে সরকার নানাভাবে আমার উপরে চাপ দিয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এফআইআর করা হয়েছে, এনকোয়ারিজ বসানো হয়েছে। আমি ওনাদের এই প্ল্যান স্ক্যামের অংশীদার হইনি, তাই আমাকে টার্গেট করা হয়েছে, আমার ঘাড়ে দোষ চাপানো হয়েছে। তা সত্ত্বেও আমি এইসবের বিরুদ্ধে লড়েছি। কিন্তু আর যখন পারছিলাম না, তখন কোর্টে এলাম, যাতে গোটা দেশ জানতে পারে যে সরকার কিভাবে কাজ করছে। আর এগুলোই সেই ভুয়ো রেজাল্ট যা সরকার আপনাকে দিয়ে অ্যানাউন্স করাতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আমি এরমটা করিনি, ওদের সামনে কোনোদিন মাথা নত করিনি, তারই ফল পাচ্ছি স্যার। রাকেশ মোহন, ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশন। ওনার বক্তব্য হচ্ছে ওনার ওপর রাজ্যের 22টা জেলার 2200 জন টিচারের রিক্রুটমেন্টের ম্যানুপুলেটেড ফেক লিস্ট রিলিজ করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা ও করেনি। আরও আলমারিতে সিল করে রাখা সঠিক রেজাল্টটা 2000 সালের 16 সেপ্টেম্বর রিলিজ করে দেয়। আর এই জন্য রাকেশ মোহনকে ভিক্টিমাইজড করা হচ্ছে। এই কেসটাকে ঠিকভাবে বোঝার জন্য আমাদের রাকেশ মোহনের সঙ্গে দেখা করতে হবে। 2000 সালে হওয়া একটা স্ক্যামের খবর শিক্ষা বিভাগের একজন উচ্চপদস্থ আধিকারিক 2003 সালে জানান। উনি আদালতে একটা রিট অ্যাপ্লিকেশন দেন, যার তদন্তভার দেশের একটি ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেওয়া হয়। স্যার, রাকেশ মোহনের বিরুদ্ধে স্টেট সেক্টরের একটা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। ওই হ্যারাসমেন্টেরই কথা বলছিল। বিক্রম, তুমি এক কাজ করো, তুমি এফআইআর এর সমস্ত ডিটেল বার করো, ততক্ষণ আমরা রাকেশ মোহনের সঙ্গে কথা বলি। রাইট স্যার। সালের জুলাই মাসে আমি ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের পদে জয়েন করি। মিস্টার মোহন, এই যে ভুয়ো লিস্ট যেটা আপনি আদালতে পেশ করেছেন, এই লিস্ট সরকার কবে আপনাকে দিয়েছিল? 2000 সালের সেপ্টেম্বরে সরকার এই ভুয়ো লিস্টটা তৈরি করেছিল। আসল রেজাল্ট আমার অফিসের আলমারিতে বন্ধ ছিল। 2000 সালের 16 সেপ্টেম্বর ওই আসল রেজাল্টগুলোকে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের অফিসারদের আর 4 জেলাধিকারীর সামনে আলমারি খুলেছিলাম। অশ্বিনবাবু, নারায়ণবাবু, মনোজবাবু ও রাজেশবাবু, এটা আমি আপনাদের সামনে খুলতে চলেছি। আমি চাই না যে কেউ কোনোভাবে আমাকে দোষারোপ করুক।
ওটাই আসল রেজাল্ট ছিল, যেটা আমি স্টেট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টকে অ্যানাউন্সমেন্ট করতে পাঠিয়েছিলাম। 2000 সালে 3রা অক্টোবর খবরের কাগজে বেরিয়েছিল। মিস্টার রাকেশ, যখন আপনি রেজাল্ট খুললেন সেই সময়ে আপনি ছাড়া ওখানে আর কে কে উপস্থিত ছিলেন? ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট দেবেন্দ্র সিং, আমার সেক্রেটারি মুকেশ শাস্ত্রী, আর 4 জেলার শিক্ষা অধিকারী অশ্বিন হারজাই, নারায়ণ খেমকা, মনোজ লালওয়ানি, রাজেশ গুপ্ত। সেই ভুল লিস্ট যেটা রাকেশ মোহন আদালতে পেশ করেছে, ধরে নিই সেটা এ লিস্ট, আর ওনার মতে যেটা জেনুইন লিস্ট সেটাকে আমরা ধরি বি লিস্ট, যেটা আলমারিতে বন্ধ ছিল আর যেটা রাকেশ মোহন 2000 সালের 16 সেপ্টেম্বর বার করলো এবং রিলিজ করলো। এর মানে হচ্ছে এখন আমাদের বি লিস্টটাকে খুঁজে বার করতে হবে। স্যার, ওটা ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের কাছে থাকা উচিত। তুমি একটা কাজ করো, ওখানে ইনফর্ম করে দাও যে আমরা আসছি, কিন্তু ওদের আমাদের আসার কারণ বলো না। স্যার, স্যার, রাকেশ মোহনের বিরুদ্ধে স্টেট সেক্টরে 2টো পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। স্যার, ভিজিলেন্স ডিপার্টমেন্ট করাপশনের চার্জ লাগিয়েছে। আর রাকেশ মোহনের দাবি হচ্ছে এই সমস্ত তাকে হ্যারাস করার জন্য করা হচ্ছে। স্যার, হ্যাঁ বলো। ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট দেবেন্দ্র সিং এর সঙ্গে কাল সকালে মিটিং ফিক্স হয়েছে। গুড। সবার আগে আমাদের বি লিস্টটাকে খুঁজে বার করতে হবে, যেটা রাকেশ মোহনের মতে জেনুইন লিস্ট। তারপরে এই দুটো লিস্টকে ট্যালি করার পর আমরা বুঝতে পারবো যে এই লিস্টটা জেনুইন নাকি ফেক। তারপরে আমরা গভর্নমেন্টের উপরে কেস করার ব্যাপারে ভাবতে পারবো। বিক্রম, ইন দ্য মিন টাইম আমি চাই টিচার্স রিক্রুটমেন্টের ব্যাপারে সমস্ত ডিটেল তুমি বার করে নাও। ইন্টারভিউস কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কত অ্যাপ্লিকেন্ট ছিল, সমস্ত ডিটেল আমার শিগগিরই চাই। স্যার, হ্যাঁ স্যার, টিচার রিক্রুটমেন্ট রেজাল্ট 3 অক্টোবর 2000 সালের খবরের কাগজে ছাপা হয়েছে। 2200 জন টিচার। হ্যাঁ স্যার। তারপরে সেই রেজাল্টগুলো 2000 সালের জুলাই মাসে সিল করে দেওয়া হয়েছিল। তারপর 2000 সালের 16 সেপ্টেম্বর সেই বন্ধ আলমারি খোলা হয়েছিল এবং লিস্ট রিলিজ করা হয়েছিল। ইয়েস স্যার। মিস্টার দেবেন্দ্র, আমার ওই লিস্টটা দরকার। স্যার, হার্ড কপি তো ডিস্ট্রিক্ট অফিসে রয়েছে। জানি সেটা, আমি সফট কপির কথা বলছিলাম। অ্যান্ড আই এম শিওর যে এর সফট কপি নিশ্চয়ই আপনার অফিসে আছে। মিস্টার দেবেন্দ্র, এই হার্ড ডিস্কটাকে আমাদের কাস্টাডিতে নিতে হবে। কেন স্যার? ওয়ারেন্ট আছে আমার কাছে, দেখাবো? মিলরয়, এটাকে অ্যানালিসিসের জন্য এফএসএল এ পাঠিয়ে দাও। ইয়েস স্যার। স্যার, ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন প্রাইমারি স্কুল টিচারদের রিক্রুটমেন্ট নভেম্বর 99-এ অ্যানাউন্স করে, কাগজে বিজ্ঞাপন দিয়ে। ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন? হ্যাঁ স্যার, সাধারণত এই কাজটা সার্ভিস সিলেকশন কমিটি করে, কিন্তু এখানে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন করেছে।
স্যার এটা হাই লেভেল ডিসিশন ছিল যেটা সেপ্টেম্বর 1999-এ নেওয়া হয়। 2200 জন প্রাইমারি স্কুল টিচারের রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞাপন নভেম্বর 1999 সালে খবরের কাগজে বেরিয়েছিল। আর ইন্টারভিউ কবে নেওয়া হয়েছিল? স্যার স্টেটের 22টা জেলা থেকে 7000 অ্যাপ্লিকেশন পড়েছিল। আর স্যার ইন্টারভিউ ডিসেম্বর 1999-এর প্রথম আর দ্বিতীয় সপ্তাহে নেওয়া হয়। আর স্যার তৃতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট তৈরি হয়ে যায়। তার মানে রেজাল্টস, যেটা এখানে বি লিস্ট, রাকেশ মোহন হিসেবে জেনুইন লিস্ট, যেটাকে আলমারিতে সিল করে রাখা হয়েছিল, আর এ লিস্ট, যেটাকে রাকেশ মোহন ফেক বলছে, যেটা ওনাকে 2000 সালে সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল এই অরিজিনাল বি লিস্টের সঙ্গে পাল্টে দেওয়ার জন্য, যেটা রাকেশ মোহন করেননি। বিক্রম, এখন আমাদের জানতে হবে যে এই এ লিস্ট যেটা রাকেশ মোহন আদালতে পেশ করেছিলেন সেটা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, আর বি লিস্ট কোথায় তৈরি হয়েছিল, যেটা রাকেশ মোহনের মতে আসল লিস্ট। মিস্টার মোহন, এ লিস্ট মানে ভুয়ো লিস্টটা আপনাকে কে দিয়েছিল? বিএনসির পার্সোনাল কনসালটেন্ট কমলেশ সিং আর অফিসার ইনচার্জ ব্রিজেশ্বর লাল। এরা দুজন 2000 সালের সেপ্টেম্বর মাসে আমাকে এই ভুয়ো লিস্টটা অ্যানাউন্স করতে বলে, কিন্তু আমি সেটা আটকে রেখেছিলাম, ওদের একটা কথাও শুনিনি। রাকেশ মোহন মিথ্যে কথা বলছে। ভিজিলেন্স ডিপার্টমেন্ট ওর বিরুদ্ধে কেস করায়, ও নিজেকে বাঁচানোর চক্করে সরকারের ওপর আঙুল তুলছে। আদালত আর আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। যেটাকে আপনারা এ লিস্ট বলছেন, যেটাকে রাকেশ মোহন আদালতে দাখিল করেছেন, এরকম কোনো লিস্ট তৈরি হয়নি। যদি কোনো লিস্ট তৈরি হয়ে থাকে তো সেটা হলো যেটাকে অ্যানাউন্স করা হয়েছে, যেটাকে আপনারা বি লিস্ট বলছেন, যেটাকে আপনারা ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের হার্ড ডিস্ক থেকে পেয়েছেন। ওটাই জেনুইন লিস্ট, যেটা 16 সেপ্টেম্বর রিলিজ হয়েছে। থ্যাংক ইউ। সব থেকে বড় প্রশ্ন এটাই ছিল যে আদৌ কি কোনো এ লিস্ট তৈরি হয়েছিল, নাকি রাকেশ মোহন আদালত আর ইনভেস্টিগেশন এজেন্সিকে ভুল পথে চালনা করছিলেন? সত্যিই কি উনি হুইসেল ব্লোয়ার ছিলেন, নাকি এই সব কিছুর পিছনে ওনার স্বার্থ জড়িয়েছিল? এবার এ লিস্টটা আসল না বি লিস্টটা, সেটা দুটো ট্যালি করার পরই আমরা জানতে পারবো। রাইট স্যার, ফেক লিস্টের মধ্যে এমন কিছু আছে যেটা আগেরটার থেকে একদম আলাদা। ওই দুটোর মধ্যে এমন কোনো তফাৎ তো নিশ্চয়ই থাকবে যেটা চোখে পড়বে। রাইট। ক্যান্ডিডেটস তো একই, কিন্তু যাদের সিলেকশন এ লিস্টে হয়েছিল বি লিস্টে তাদের নাম নেই। এটা তো পরিষ্কার যে দুটোর মধ্যে একটা ভুয়ো। রাকেশ মোহন এ লিস্টকে ভুয়ো বলছে, ব্রিজেশ্বর আর কমলেশ বলছেন এমন লিস্ট তৈরি হয়নি, কিন্তু রাকেশ মোহন এবং বাকি সবাই সেই লিস্টটাকে আসল বলছেন, যেটাকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। স্যার রাকেশ মোহন যে লিস্টটা সিলড আলমারি থেকে বার করে আর দাবি করছে যে সেটাই আসল, আমার মনে হচ্ছে সেটাতেই গন্ডগোল। স্যার রিক্রুটমেন্টের জন্য সমস্ত ক্যান্ডিডেটকে 20তে নাম্বার দেওয়া হয়েছে। বি লিস্ট যেটা 2000 সালে সেপ্টেম্বরে রিলিজ করা হয় আর বলা হয় সেটাই আসল, তাতে সিলেক্টেড ক্যান্ডিডেট এই দেখুন 17, 18, 17, 18 সমস্ত জেনারেল ক্যান্ডিডেটকে এরকমই মার্কস দেওয়া হয়েছে। আর স্যার রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে 8, 9, 7, 9 এরকম মার্কস দেওয়া হয়েছে। এটা তো একটা প্যাটার্ন যেটা বিশেষ কিছু লোকের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। বি লিস্টটাকে রাকেশ মোহন এমনকি ব্রিজেশ্বর আর কমলেশ্বর ঠিক বলছে। আর এ লিস্ট কি বলছে? স্যার এখানে ক্যান্ডিডেটদের মার্কস যথেষ্ট নর্মাল। এই দেখুন 5, 7, 11, 14, তারপরে 6, 8, 4, 13 এরকম ভাবেই পরেও আছে। এখানে কোনো প্যাটার্ন নেই। ইন্টারভিউতে যেরকম ভাবে করা হয় এখানেও ঠিক তেমন ভাবেই করা হয়েছে। স্যার আমার তো মনে হচ্ছে রাকেশ মোহন আমাদেরকে মিথ্যে বলছে, এ লিস্ট ভুয়ো আর বি লিস্ট আসল বলে। স্যার কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। উদ্দেশ্য তো আছেই,
এখন এটা খুঁজে বার করতে হবে যে এ লিস্ট আর বি লিস্ট কবে তৈরি হয়েছিল। বিক্রম, তারপরেই আমরা এই কেসে এগোতে পারবো। হ্যালো, হ্যাঁ বলো। হার্ড ডিস্কের লিস্টটাকে স্ক্যান করেছি, ডিসেম্বর 2000-এ বানানো হয়েছিল। আর এই বি লিস্টটা ডিসেম্বর 1999-এ বানানো হয়নি। একে 13 সেপ্টেম্বর 2000 সালে এসএলএল কম্পিউটারে বানানো হয়েছে, মাইক্রোসফট অফিস 2000। থ্যাঙ্কস স্যার। এসএলএল কম্পিউটার বি লিস্ট তৈরি করেছিল 2000 সালের সেপ্টেম্বর মাসে, 1999-তে নয়। আর শিওর? স্যার তার মানে রাকেশ মোহন আমাদেরকে মিথ্যে বলছে? আচ্ছা, তুমি কি শিওর যে ও এই কথাটাই বলেছে? হ্যাঁ স্যার, ও কিছুক্ষণের মধ্যে রিপোর্ট ফ্যাক্স করছে। বি লিস্ট, যেটা রাকেশ মোহন জেনমিন বলে দাবি করছে। তো এটা ফেক লিস্ট। আই সি। তার মানে রাকেশ মোহন আমাদের ভুল বোঝাতে চেষ্টা করছে। বিক্রম, খোঁজ নাও কোথায় এই এসএলএস কম্পিউটার। স্যার। স্যার, আপনি যে বি লিস্টের কথা বলছেন সেটা আমাদের সেন্টারেই সেপ্টেম্বর 2000-এ তৈরি করা হয়েছিল। আর এই এ লিস্ট? সরি স্যার, সেটার ব্যাপারে বলতে পারবো না। একটা কথা তো পরিষ্কার, একটা লিস্ট তৈরি হয়েছে 1999-এর ডিসেম্বরে, অন্যটা 2000 সালের সেপ্টেম্বরে। এই দুটোর মধ্যে কোনটা নকল সেটাই কিন্তু আমাদের মামলার আসল বিষয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আসল গন্ডগোলটা ঠিক কোথায়। স্যার একবার স্টেট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চেক করলে হয়, যেখান থেকে লিস্টটা রিলিজ হয়েছিল। কিন্তু বিক্রম, আমরা ওখান থেকে কোন ইনফরমেশন পেতে পারি? টিচার্সদের অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করার দায়িত্ব এদের উপরেই ছিল। স্যার হতেই পারে আমাদের হাতে নতুন কোনো তথ্য চলে আসবে। ইউর রাইট বিক্রম, একবার ওখানেও চেষ্টা করে দেখাই যাক। এই লিস্টটা 2000 সালের 17ই সেপ্টেম্বর পাই, আমরা সেটাকে কম্পাইল করি। 2000 সালের 3 অক্টোবর এটাকে আমরা পাবলিশ করি নিউজ পেপারে। এই দেখুন, এই যে এটা হলো ওই লিস্টের গেট পাস। আমাদের অফিসে যা যা জিনিসপত্র আসে তার গেট পাস তৈরি করা হয়। মিস্টার প্রীতম, ডিসেম্বর 1999-তে যখন অ্যাপ্লিকেশনগুলো এলো তখন আপনাদের এই ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করেছিল এবং তারপর সর্ট আউট করেছিল। এম আই রাইট? একদম। এই মুহূর্তে আমাদের কাছে রেজাল্টের দুটো লিস্ট আছে, এ আর বি। এই লিস্ট, যেটাকে এখনকার ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন মিস্টার রাকেশ মোহন আদালতে এই অভিযোগ দায়ের করেছেন যে এই লিস্ট ফেক, ভুয়ো, আর ওই লিস্ট সরকার তাকে দিয়েছিল জালিয়াতি করবার জন্য। রাকেশ মোহন একথাও বলেছেন যে তিনি সরকারের কথা মানেননি, আর তার আলমারিতে সিল করে রাখা জেনুইন লিস্ট মানে বি লিস্ট, ওটাকে উনি 16 সেপ্টেম্বর 2000 সালে রিলিজ করেছিলেন এবং আপনার কাছে পাঠায়। আপনার উল্টোটা মনে হচ্ছে, এ লিস্ট জেনুইন আর বি ফেক। আমাদের এটা মনে হচ্ছে এটা অনেক বড় র্যাকেট। বি লিস্ট, যেটাকে মিস্টার রাকেশ মোহন জেনুইন আর ডিসেম্বর 99-এ তৈরি হওয়া বলছেন, ফরেন্সিক প্রমাণ অনুসারে সেটা 2000 সালে তৈরি করা হয়েছিল। এখন আমরা এটা জানতে চাইছি যে এই লিস্ট কবে হয়েছিল। দেখুন, এই লিস্ট কবে তৈরি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার সন্দেহ ছিল যে 2000 সালের 16ই সেপ্টেম্বর যে বি লিস্টটা খোলা হয়েছিল তার আগেও একটা লিস্ট ছিল। আর মিস্টার প্রীতম, ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট মিস্টার দেবেন্দ্র সিং 2000 সালের 25শে অগস্ট সমস্ত ক্যান্ডিডেটের ফর্ম বার করেছিলেন। দেবেন্দ্রবাবু, আপনি আপনার ডিপার্টমেন্টকে একটু তাড়াতাড়ি কাজ করতে বলুন না। আমি তো সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস করে দিয়েছি, আর গীতা দেবী তো আমাদের জুলাই মাসেই বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট বার করতে। সময় তো একটু লাগবেই প্রীতম বাবু, একটা দুটো তো নয়, পুরো 2200 টিচারের রিক্রুটমেন্ট, দিন রাত কাজ চলছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে এগুলো লিস্টের সঙ্গে ট্যালি করতে বাকি আছে, হয়ে যাবে। মিস্টার দেবেন্দ্র সিং ট্যালি করবার জন্য সমস্ত ফর্মই নিয়ে গেছিলেন। এক মিনিট, এই হচ্ছে ওনার গেট পাস, ওনার সিগনেচার। স্যার 25শে অগস্ট 2000 সালে দেবেন্দ্র সিং লিস্টের সঙ্গে ট্যালি করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে নিয়ে যায়। মানে স্যার 16ই সেপ্টেম্বর 2000 সালের আগে এমন কোনো একটা লিস্ট ছিল যেটা এক্সিস্ট করে। স্যার সেটা এ লিস্ট হতে পারে, জেনুইন লিস্ট। মিস্টার প্রীতম, গীতা দেবী কে? গীতা শ্রীকান্ত।
উনি রাকেশ মোহনের আগের ডিরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার প্রীতম। ইউ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আমি সত্যিই কিছু জানি না, কিন্তু আমরা মনে করছি যে এই লিস্টটাই আসল লিস্ট, আর আলমারিতেও এই লিস্টটাই ছিল, যেটাকে ভীষণ চালাকির সঙ্গে বি লিস্টের সাথে বদলে দেওয়া হয়। মিস্টার দেবেন্দ্র, প্রয়োজন পড়লে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে আপনাকে আরামসে এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু আপনার জন্য ভালো সেটাই হবে আপনি যদি সত্যি বলেন। স্যার আমি সত্যিই কিছু জানি না। আমি একজন পাবলিক সার্ভেন্ট, আমার কাছে এত পাওয়ার নেই। কিন্তু আমাদের কাছে অনেক পাওয়ার রয়েছে দেবেন্দ্র বাবু। বলুন, ওই লিস্ট কোথায় তৈরি হয়েছিল? স্যার ও ডিসেম্বর 1999, RNS কম্পিউটার, নাম বিবেক। ও, তাহলে আসল গল্পটা এইখানে। RNS কম্পিউটার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও, তাহলে আসল গল্পটা এইখানে। RNS কম্পিউটার। আপনি যে এ লিস্টের কথা বলছেন সেটা আমাদের সেন্টারে ডিসেম্বর 99-এ তৈরি হয়। তারিখটা কত? 1 মিনিট। 27 ডিসেম্বর 1999-এ আমরা এই এ লিস্টটা কম্পাইল করি, তারপর মনোহর পান্ডেকে ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের অফিসে পাঠিয়ে দিই। এই মনোহর পান্ডে, ইনি গীতা দেবীর আগে ডিরেক্টর ছিলেন, তাই না? আগে, হ্যাঁ স্যার। মিস্টার বাহাল, ফরেন্সিক অ্যানালিসিসের জন্য আপনাদের হার্ড ডিস্ক আমাদের কাস্টাডিতে নিতে হবে। আমাদের কাছে পোক্ত প্রমাণ রয়েছে যে রাকেশ মোহন মিথ্যে বলছে। এ লিস্টটি জেনুইন আর বি লিস্ট ভুয়ো। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে রাকেশ মোহন এটা করছে কেন। স্যার, মনোহর পান্ডের সঙ্গে কাল ওনার বাড়িতে দেখা করা যাবে। বিক্রম, একটা কাজ করো, এই মনোহর পান্ডের সমস্ত ব্যাকগ্রাউন্ড বার করো। স্যার 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 এই মনোহর পান্ডে এপ্রিল 2000 অব্দি ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন ছিলেন, তারপর ওনার বদলি হয়ে যায়। আর এই সময় গীতা দেবী ডিরেক্টরের পদে ছিলেন। স্যার মনোহর পান্ডে সার্ভিস রেকর্ড খুব ভালো, আনকম্প্রোমাইজিং আর ইনকরাপ্টেবল। এখন আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে বিক্রম, এই লিস্টটি জেনুইন লিস্ট। এই লিস্ট যার ব্যাপারে আপনারা কথা বলছেন, যেটাকে রাকেশ মোহন ফেক লিস্ট বলেছে, সেটাই অরিজিনাল এবং জেনুইন রেজাল্ট লিস্ট। বি লিস্ট ভুয়ো হতে পারে। মিস্টার পান্ডে, আপনি যখন সবই জানতেন, তাহলে আপনি কেন সেটাকে রিলিজ করলেন না? আমি এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম, কিন্তু তারা এই লিস্টটাকে রিলিজ করতে চাননি। আর এর পরেও আমি যে কিছু করব তার আগেই বদলি হয়ে যায়, আর আমার জায়গায় গীতা দেবী আসেন। কিন্তু গীতা দেবীও এই লিস্ট রিলিজ করেননি। এর উত্তর তো উনিই দিতে পারবেন। যতদূর আমি জানি, এই লিস্টটাই জেনুইন লিস্ট। ডিপার্টমেন্টের একজন ডিরেক্টর মনোহর পান্ডে এই লিস্ট রিলিজ করতে চাইছিলেন, কিন্তু তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। তারপরে তার জায়গায় গীতা দেবীকে দায়িত্ব দেওয়া হয়। এই লিস্ট তবুও রিলিজ করা হয়নি।
এরপর একজন তৃতীয় ডিরেক্টর রাকেশ মোহন দায়িত্ব নেন এবং অন্য একটা লিস্ট বার করেন যেটা বি লিস্ট, এবং 3 বছর পর তিনি ফিরে এসে সেটা বলেন যে এই লিস্ট নাকি ভুয়ো, যেটা গভর্নমেন্ট তাকে দিয়েছিল রিলিজ করবার জন্য, কিন্তু উনি সেটা করেননি। যেখানে বাকি সব আধিকারিক একই কথা বলছেন যে এরকম কোনো লিস্ট ছিলই না। স্যার কিছু তো গন্ডগোল আছে। না 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 মিল রয়, এখানে সবকিছুই গন্ডগোল চলছে। স্যার গীতা দেবী অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট হয়ে গেছেন, উনি কালকে দেখা করবেন। গুড। আগে হ্যাঁ, আমি এপ্রিল 2000-এর পর মনোহর পাণ্ডের পদ সামলেছিলাম। আজ জুলাই 2000-এ আমাকে রিলিভ করে দেওয়া হয়েছিল। এপ্রিল থেকে জুলাই 2000 মানে মাত্র 4 মাস। আমি কি জানতে পারি যে মাত্র 4 মাসই কেন ম্যাম? কারণ আমি কিছু গভর্নমেন্ট অফিসারদের অর্ডার মানতে অস্বীকার করি তাই। আপনি আর একটু পরিষ্কার করে বলবেন? আমি এপ্রিল 2000-এ যখন অফিস জয়েন করি, আমি আর আমার কলিগ প্রদীপ কুমার, যিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে ছিলেন, আর দেবাংশু দে, যিনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ছিলেন, আমাদের 3 জনকে একটা মিটিংয়ে ডাকা হয়েছিল মিস্টার কমলেশ সিং এর সাথে। আর কি ব্যাপারে ছিল এই মিটিং? এজেন্ডা কি এই মিটিং এর? নো আইডিয়া। পার্সোনাল কনসালটেন্ট মিটিংয়ে ডেকেছে। গীতা দেবী, আপনার ডিপার্টমেন্টে টিচার্সদের রিক্রুটমেন্টের সিলেকশন লিস্ট আছে? আগে হ্যাঁ, 2200 টিচার সিলেক্ট করা হয়েছে। আমার কাছে আছে ওই লিস্ট। আসলে কি সরকার ওই লিস্টে সন্তুষ্ট নয়? আমি ঠিক বুঝতে পারলাম না। ওই লিস্ট তো 22টা জেলার ডিস্ট্রিক্ট কমিটি ইন্টারভিউর পর ঠিক করেছে। হ্যাঁ, ওই লিস্টটা তো একদম সঠিক লিস্ট। আগের ডিরেক্টর মনোহর পাণ্ডে ওই লিস্টটা রিলিজ করার জন্য বলেও ছিলেন। আমি বুঝতে পারছি, কিন্তু সরকারের সেটা মনে হচ্ছে না। এই জন্য ওই লিস্টটা দ্বিতীয়বার বিবেচনা করতে চাইছে। আপনি পরিষ্কার করে বলবেন আপনি কি বলতে চাইছেন? গীতা দেবী, প্রদীপ বাবু, দেবাংশু বাবু, আপনারা সিনিয়র অফিসার। আমার মনে হয় না এই ব্যাপারটা বুঝতে আপনাদের অসুবিধা হবে। আপনি পরিষ্কার করে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। পরিষ্কার করে বলতে গেলে লিস্ট পাল্টাতে হবে আর নতুন লিস্ট বানাতে হবে। কেন? আমরা যাদেরকে এই লিস্টে রিক্রুট করতে চাইছি তাদের জন্য। কিন্তু এটা তো জালিয়াতি। আপনারা সরকারের জন্য কাজ করেন না সরকারের বিরুদ্ধে? তারপর যা যা হয়েছে, আমি যা দেখেছি আর শুনেছি, আমি আপনাদের সব সত্যি কথা বলবো। কিন্তু আপনাদের সেই সাহস আছে কি সত্যিটাকে সামনে আনার? পারবেন দোষীদের শাস্তি দিতে? আমাদের তো আগে এটা জানা দরকার যে দোষীটা কে আর সত্যিটা কি। প্রথমে আমাদের মনে হয়েছিল এই পুরো প্ল্যানটা বিদেশ্বর লাল আর কমলেশ সিং করছে, সরকারের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু সব থেকে বড় শক আমি তখনই পাই যখন ওখানে রামকুমার সেনী আসে। রামকুমার সেনী? বিএন সেনীর ভাইপো? এটা সরকারের সিদ্ধান্ত। লিস্ট বদলাতে হবে। এখন আপনাদের কাছে যে লিস্টটা আছে তার বদলে একটা নতুন লিস্ট তৈরি করতে হবে। কিন্তু এটা তো অফিসিয়াল লিস্ট। যদি আপনি লিস্ট বদলাতেও চান তাহলে অফিসিয়াল সার্কুলার তৈরি করতে হবে, নতুন করে অ্যানাউন্স করতে হবে। এমন কিছু করব না। আপনার কাছে যে লিস্টটা রয়েছে সেটা আপনি ফেলে দিন আর একটা নতুন লিস্ট বানান। এই কাজে আপনাকে ব্রিজেশ্বর লাল আর কমলেশ বাবু সাহায্য করবেন। সরি স্যার, আপনার কথায় আমি লিস্ট বদলাতে পারবো না। এটা অন্যায়, আইন বিরুদ্ধ। আমিও কোনো চক্রান্তের মধ্যে থাকতে চাই না। আর আমিও। সরি।
রাম কুমার সেনী, মেম্বার অফ পার্লামেন্ট, শ্রী বি এন সেনীর ভাইপো, উনি লিস্ট পাল্টাতে চাইছিলেন, কিন্তু সাধারণ বিষয়, সরকারের অনুমতি ছাড়া এটা সম্ভব ছিল না। এর মানে হচ্ছে এ লিস্ট, যেটাকে রাকেশ মোহন আদালতে এই বলে পেশ করেছে যে সেটা ভুয়ো, আসলে ওটাই জেনুইন লিস্ট। আগে হ্যাঁ, আই এম কোয়াইট শিওর। স্যার, এই কেসের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু এরই মধ্যে আমাদের সামনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। মিস্টার রাকেশ মোহন যে দাবি করেছেন আদালতে যে তার মতে এই লিস্টটা ফেক, স্যার আসলে ওই লিস্টটাই জেনুইন, আর আমাদের পুরো বিশ্বাস যে বি লিস্টকে উনি জেনুইন বলছেন, ওই লিস্টটাই ফেক। উনি তাহলে আদালত আর ভিজিলেন্স ডিপার্টমেন্টকে কেন হয়রান করছেন? স্যার, এই কেসটা যা দেখা যাচ্ছে এবং যা দেখানো হচ্ছে, এটা তার চেয়ে বড় একটা স্ক্যাম, আর এই পুরো স্ক্যামের মধ্যে রাকেশ মোহনের কি উদ্দেশ্য সেটা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু উনিও ধোয়া তুলসী পাতা নন, এমনকি কোনো হুইসেল ব্লোয়ারও নন। স্যার, আমাদের সম্পূর্ণ বিশ্বাস যে রাকেশ মোহন নিজেও এই চক্রান্তের সঙ্গে সম্পূর্ণ জড়িত। স্যার, এটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব মনে হচ্ছে। আপনি কি সন্দেহ করছেন যে ওপর মহল এর সঙ্গে জড়িত রয়েছে? হ্যাঁ স্যার, রাম কুমার সেনী, মেম্বার অফ পার্লামেন্ট। আর যদি তদন্ত আরেকটু গভীরে যায় তাহলে হতে পারে স্যার যে শ্রী বি এন সেনীও এই চক্রান্তের সঙ্গে জড়িত। চার্জশিট ফাইল করবার জন্য আমাদের আরেকটু সময় দরকার স্যার। আপনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। রাকেশ মোহন, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, স্পেশাল কোর্টে একটা রিট অ্যাপ্লিকেশন দাখিল করেন, আর তাতে উনি কোর্টকে জানান যে স্টেট গভর্নমেন্ট তাকে হ্যারাস করছে, কারণ উনি প্রাইমারি স্কুল টিচারদের রিক্রুটমেন্টের সিলেকশনের জালি লিস্ট প্রকাশ করেননি। এখন এই পুরো ব্যাপারটাই 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল। লিস্ট এ, যেটাকে রাকেশ মোহন আদালতে জালি বলে দাখিল করেছিলেন, সেটাই হয়তো এখন প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জেনুইন লিস্ট বলে মনে হচ্ছিল, আর অন্যটি লিস্ট বি, যেটা উনি জারি করেছিলেন, সেটা জালি মনে হচ্ছিল। রাকেশ মোহন একজন হুইসেল ব্লোয়ার, তাকে এমন এক অপরাধের অংশীদার মনে হচ্ছিল যেই অপরাধে প্রশাসনের বেশ কয়েকজন ছাড়াও একজন সংসদ সদস্যও জড়িত আছেন বলে মনে করা হচ্ছিল। 2200 প্রাইমারি স্কুল টিচারের সরকারি স্কুলে রিক্রুটমেন্ট, সেই টিচার যারা স্কুলে বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করবেন, আর সেই টিচারদের রিক্রুটমেন্টেই স্ক্যাম। পরের দিন আমরা আপনাদের দেখাবো এই জঘন্য করাপশন মামলার সম্পূর্ণ ইনভেস্টিগেশন। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থাকবেন। জয় হিন্দ।